কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই। 2014 সালে সবচেয়ে বেশি আলোচনা আসেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 2014 সালে 17 এপ্রিল রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী অপহৃত হন। চাঞ্চল্যকর এই অপহরণের 36 ঘণ্টা পরেই আবার অপহরণকারীরা তাকে ছেড়ে দেন, যদিও অপহরণের কারণ কিংবা জড়িতদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সমালোচকরা বলে থাকেন, নিজের পরকীয়া প্রেমিকের সাথে দেখে ফেলায় স্বামীকে কিডন্যাপ করানো এই নারীকে দিয়ে সব নাকি সম্ভব। সৈয়দা রিজওয়ানা হাসানকে এসব কারণে কেউ কেউ তাকে মিলফি, আবার কেউ কেউ তাকে চাবি উপদেষ্টা ডাকতেন। কথার ফুলঝুরি ছুটিয়ে পরিবেশ নিয়ে মায়া কান্না দেখিয়ে হয়েছিলেন পরিবেশ উপদেষ্টা। মেয়াদ শেষে পরিবেশের কোনো উন্নতি না হলেও উন্নতি হয় তার ব্যাংক অ্যাকাউন্ট আর চেহারায়। দায়িত্বের 1.5 বছর তিনি মেকআপ করে সময় পার করেছেন, আর শেষটা তিনি করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াত ইসলামীকে হারিয়ে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষমতায় থেকে জামায়াতের হার নিশ্চিত করে তবে দায়িত্ব ছেড়েছেন, যার প্রমাণ তিনি কদিন আগে নিজ মুখে স্বীকার করেছেন। রিজওয়ানা বলেন, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এ জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সে কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। অথচ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যকে অস্বীকার করে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। তাদের দাবি, রিজওয়ানা হাসান বক্তব্যে কোথাও জামায়াতের কথা বলেন নাই, উগ্রবাদী গোষ্ঠীর কথা বলেছেন। অথচ স্পষ্টতই বক্তব্যে তিনি বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। রিজওয়ানার বাবা ছিলেন বিএনপি সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সেদিন থেকে বিএনপির প্রতি রিজওয়ানার একটা সফট কর্নার ছিলই। তাই রিজওয়ান কখনোই চাননি জামায়াত সরকারে আসুক। চলুন রিজওয়ানার আরও কিছু অপকর্ম সম্পর্কে জেনে আসি। রিজওয়ানার দায়িত্ব নিয়েই বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের মতো অকার্যকরী এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন। পলিথিন নিষিদ্ধ করেন, কিন্তু পলিথিনের বিকল্প কি হবে তা নিয়ে তিনি একবারও কথা বলেননি। তার এই হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের ভোগান্তি বাড়িয়েছে, শুধু কোনো উপকারে আসেনি। একসময় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান যখন ক্ষমতার বাহিরে ছিলেন, তখন তিনি ছিলেন উচ্চকণ্ঠ প্রতিবাদী। প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করতেন। আমাদের তা ভালো লাগত, কারণ আমরা তাকে দেখতাম একজন প্রকৃতি সুরক্ষার যোদ্ধা হিসেবে। কিন্তু সময় বদলালো। তিনি যখন টেবিলের এপারে বসে বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব নিলেন, তখন যেন সে চেনা কণ্ঠস্বর, চেনা অবস্থান, চেনা প্রতিবাদ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। অতীতের ভাষা হারিয়ে গিয়ে জবাবদিহিতাহীন এক অবস্থান তৈরি হলো, যেখানে প্রকৃতি ধ্বংসের আগে পরে স্পষ্ট দায়বদ্ধতার অভাব আমরা দেখেছি। সমালোচকরা বলে থাকেন, রিজওয়ানা ছিলেন বিএনপির একজন গুপ্ত এজেন্ট। উপদেষ্টা পরিষদে রিজওয়ানার কাজই ছিল বিএনপির ক্ষমতায়নের পথকে সুগম করা। রিজওয়ানার আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেন্ট মার্টিনে পর্যটন নিষিদ্ধ করা মূলত একটি গভীর নীল নকশার অংশ। মার্কিন দালাল হাসান গংরা যা করছে তার আসল উদ্দেশ্য পরিবেশ নয়, বরং বাংলাদেশকে মার্কিনীদের হাতে তুলে দেওয়া। সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ করে রাখা মূলত এক ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ। মার্কিন দালাল রিজওয়ানা হাসান এবং তার দোসরদের মতো কুচক্রীদের কারণে আজ সেন্ট মার্টিনের হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা হচ্ছে পর্যটনই এই দ্বীপের অর্থনীতির মূল ভিত্তি। দীর্ঘদিন পর্যটক যেতে না দেওয়ায় এখানকার সাধারণ মানুষ আজ কর্মহীন। পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল ছোট দোকানদার, বোট চালক ও সাধারণ শ্রমিকদের ঘরে আজ চুলা জ্বলছে না। পেটের দায়ে সেন্ট মার্টিনের বাসিন্দারা আজ দেশান্তরী হওয়ার অবস্থায়। রিজওয়ানা গং তাদের অন্যের সংস্থান না করেই শুধু নিষেধাজ্ঞা জারি করে বসে আছে। যেভাবে তিনি পলিথিনের বিকল্প না ভেবেই পলিথিন নিষিদ্ধ করেন, এটি পরিবেশ রক্ষা নয়, বরং দ্বীপবাসীকে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে, এখানে আসল রহস্য কি? দ্বীপবাসীকে অভাবের তাড়নায় পজরদস্ত করে সেখান থেকে সরিয়ে দিয়ে সেন্ট মার্টিনকে জনশূন্য করা হচ্ছে। লক্ষ্য একটাই, যাতে সাধারণ মানুষের প্রতিবাদ ছাড়াই সেখান থেকে চলে আসে এবং জনশূন্য সেই দ্বীপকে মার্কিনীদের হাতে তুলে দেওয়া। মার্কিনীরা এশিয়ায় তাদের দাপট দেখাতে মরিয়া, কিন্তু চীন এবং ভারতের শক্ত অবস্থানের কারণে তারা সুবিধা করতে পারছে না। যুক্তরাষ্ট্রের টার্গেট চীন। সেন্ট মার্টিনকে ব্যবহার করে চীনকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রাখা। আরেকটি টার্গেট ভারত। ভারতের পূর্ব অঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোতে অস্থিরতা তৈরি করা। যদিও ভারত ও চীনের মধ্যে ঐতিহাসিক শত্রুতা আছে, কিন্তু এই অঞ্চলে মার্কিন আগ্রাসন রুখতে তারা একাট্টা।
মার্কিন ডিপ স্টেট জামায়াতকে ক্ষমতায় আসতে না দিলেও ভারত ও চীনের এই যৌথ প্রতিরোধের কারণে তাদের মূল এজেন্ডা সফল হচ্ছে না। ফেসবুকে আজহার নামে একজন লিখেছেন, মার্কিনিরা হয়তো সামরিকভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তাদের দালালদের মুখগুলো উন্মোচিত হয়ে গেছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই তথাকথিত সুশীল রূপধারী দালালদের বিচার আজ সময়ের দাবি। মনে রাখবেন, সরকার বিচার করুক বা না করুক, জনগণ জেগে উঠেছে। বাংলার মাটিতে এই সকল দেশদ্রোহী ও বিদেশি গুপ্তচরদের বিচার একদিন হবেই। দেশের সাধারণ জনগণের আদালতের বিচার থেকে বাঁচার কোনো পথ নেই। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বিরুদ্ধে অভিযোগের পাল্লা এখানেই শেষ নয়। প্রায় 12,000 কোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগগুলো জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, যেখানে বলা হয়েছে ক্ষমতার প্রভাব ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প ওভার ইনভয়েসিং এবং ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে সরানো হয়েছে। অনুসন্ধানে দাবি করা হয়েছে পাচার হওয়া অর্থের বড় অংশ স্থানান্তর করা হয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে শেল কোম্পানি ও হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ বৈধ করার চেষ্টা করা হয়। একই সঙ্গে দুবাইয়ে আত্মীয়দের নামে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য সামনে এসেছে। এছাড়া আজারবাইজান সফরের সময় কূটনৈতিক সুবিধা ব্যবহার করে বিদেশে ব্যাংক হিসাব খোলা ও বিনিয়োগের অভিযোগ রয়েছে। তদন্তে আরও বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ সম্পদ ব্যবস্থাপনায় গোপন সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে। পরিবেশ সংক্রান্ত একাধিক প্রকল্প থেকে প্রায় 1000 কোটি টাকা আত্মসাৎ এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। দুদক বর্তমানে অভিযোগগুলোর প্রাথমিক যাচাই বাছাই করছে। প্রমাণ মিললে এটি দেশের অন্যতম বড় মানি লন্ডারিং কেলেঙ্কারিতে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে রিজওয়ানার বিচার আদতে হবে কিনা তা নিয়ে সন্দিহান জনগণ, কারণ রিজওয়ানা হচ্ছেন বর্তমান বিএনপি সরকারেরই আস্থাভাজন। পরিশেষে বলতে চাই, রিজওয়ানা হাসানের জামায়াত বিরোধী বক্তব্য প্রমাণ করে তারাই জামায়াত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে এটা স্পষ্ট, দেশের জনগণের জনরায়কে উপেক্ষা করে তারা নানামুখী ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 2008 সালের ইঞ্জিনিয়ারিং বুঝতে জনগণের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝতে বেশি সময় লাগলো না। জামায়াত ইসলামী 168 আসন পেয়ে ক্ষমতায় আসত, সেটা ইঞ্জিনিয়ারিং করে 68 আসন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। একদম সাফ স্বীকার করা যাকে বলে, তারা প্ল্যান করে জামায়াত ও এনসিবিকে অনেক আসনে হারিয়েছে। জুলাই রক্তের ওপর দাঁড়িয়ে যারা এভাবে গাদ্দারি করেছে, তাদের বিচার একদিন এদেশেই হবে। এই নির্বাচন জাতির জন্য আরেকটি কলঙ্ক হয়ে থাকবে। জনগণের ম্যান্ডেটকে এরা বিশ্বাস করে না। মানুষ ভোট দিয়েছে জামায়াত ইসলামীকে, কিন্তু তারা জামায়াত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয় নাই। রিজওয়ানারা জাতির সাথে গাদ্দারি করছে। সুপ্রিয় দর্শক, যদিও রিজওয়ানা দাবি করেছেন তার বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, তিনি জামায়াত ইসলামীর বিরুদ্ধে কিছু বলেননি। আপনি কি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে রিজওয়ানাকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।